নিজের কেবিনে বসে অফিসের জরুরি কিছু কাজ করছি, হঠাৎ কেউ আমার রুমে ঢুকে সোজা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক ফকিরের বাচ্চা ক্ষেত, তুই এখানে কি করিস? আমি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই মেয়ে এখানে কেন? তাও সোজা আমাকে থাপ্পড় দিল কেন হঠাৎ? আমি বললাম, আপনি আমাকে এইভাবে মারলেন কেন? আর আমি এই অফিসে কাজ করি তাই এখানে। মেয়েটি বলল, কুত্তার বাচ্চা, তোকে মারবো না তো কি করবো? শালা ছোট লোক ফকিন্নি কোথাকার। তুই ওই দিন আমাকে সবার সামনে অপমান করলি, আর তুই কি ভাবলি আমি তোকে এইভাবে ছেড়ে দিব? আমি বললাম, দেখেন, ওই দিন আমি আপনাকে কোনো অপমান করিনি, জাস্ট আপনার ভুলটা ধরিয়ে দিলাম। মেয়েটি বলল, কি বললি ফকিরের বাচ্চা? আমার অফিসে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করা হচ্ছে, তোর তো সাহস কম না? আমি বললাম, আপনার অফিস মানে? মেয়েটি বলল, এটা আমার বাবার অফিস, বুঝছিস ফকিরের বাচ্চা? আজ তোকে এই মুহূর্তে এই অফিস থেকে বের করছি, জাস্ট ওয়েট আনছি। এটা শুনে আমি মেয়েটার হাত ধরে বললাম, ম্যাম ম্যাম প্লিজ, সামান্য ব্যাপার নিয়ে এমনটা করিয়েন না। মেয়েটি বলল, ছোট লোক ফকিরের বাচ্চা, তোর তো সাহস কম না? আমার গায়ে হাত দিস, এই বলে আবারও দুইটা থাপ্পড় দিল। আর কি বললি সামান্য? হ্যাঁ, এই ব্যাপার তোদের মতো গরিব ছোট লোক বস্তির ছেলেরা সামান্য ভাবতে পারে, এই নীলা চৌধুরী না, বুঝলি? আমি বললাম, আপনি আমাকে যা শাস্তি দিবার দেন, তারপরও চাকরি থেকে বের করিয়েন না প্লিজ। আমি অসহায় দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বললাম কথাটা। মেয়েটি বলল, তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই এই অফিসে চাকরি করার, দাঁড়া তোর ঠিকানা লাগাচ্ছি। এটা বলে নীলামাম আমার কেবিন থেকে হনহন করে চলে গেলেন স্যারের কেবিনে। এখন আমি টেবিলে বসে মাথায় হাত দিয়ে বসে থাকলাম। চাকরির 1 মাস হতে না হতেই যদি চাকরিটা চলে যায়, তখন আমি কিভাবে কি করব? আমার পরিবার কেমনে চালাবো? বাবার ওষুধ খরচ, ছোট ভাইয়ের পড়ার খরচ কিভাবে জোগাড় করব? মোট কথায় আমার পরিবার কিভাবে চালাবো? এইসব ভাবতে ভাবতে নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার, কারণ এই চাকরি গেলে আমার না খেয়ে মরতে হবে। ও, আপনাদের পরিচয় দিয়ে নি, আমি রিফাত, বাবা মায়ের 2 সন্তান মাত্র। আমার ছোট একটা ফাজিল ভাই আছে, এইবার 8ম শ্রেণীতে পড়ে। আমরা মধ্যবিত্ত। আম্মুর নাম ফারজানা, পেশায় গৃহিণী। বাবা মিরাজ হাসান একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলেন। আমি 2 বছর হলো অনার্স শেষ করলাম, তখন থেকে জব খুঁজতেছিলাম, বাট এই বাংলাদেশে টাকা আর মামাখালা ছাড়া কিছুই সম্ভব না। আমি এখন যে অফিসে চাকরি করছি, এটা হচ্ছে বাবা যে অফিসে আগে চাকরি করতো সেই অফিস। আমার বাবা একদিন অফিস থেকে আসার সময় হঠাৎ বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেই থেকে ঘরে বসে থাকতে হয়, তবে লাঠি দিয়ে হাঁটে। সেই থেকে আমাদের গরিবত্ব শুরু। এইদিকে আমার কোনো চাকরি নেই, 2 একটা টিউশনি, আর বাবার জমানো টাকা দিয়ে কোনো মতো ঘর চলছে। হঠাৎ বাবা আমাকে বলে, বাবা যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিতে জানো তিনি নাকি সব বলেছে, ইন্টারভিউ দিলে পাশ করলে চাকরি হয়ে যাবে। তারপর আমিও বাবার কথা মতো সেই কোম্পানিতে গেলাম, আল্লাহর রহমতে চাকরিটাও হয়ে গেল। আর যিনি আমাকে থাপ্পড় দিল সে হচ্ছে নীলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভবিষ্যতের মালিক। নীলার বাবার নাম রফিক চৌধুরী, মায়ের নাম রিহানা চৌধুরী। বাবা মেয়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে অনেক জেদি, অনেক অহংকারী হয়ে উঠেছে। আপনাদের পরিচয় দিতে দিতে পিয়ন চাচা এসে ডেকে গেল, আমাকে নাকি স্যার ডাকছে। তাই কি কারণে নীলামাম মানে স্যারের মেয়ে আমাকে থাপ্পড় দিল তা বলা হয়নি, সেখান থেকে আসলে না হয় বলমুনি কেমন। তারপর আমি নিজেকে স্বাভাবিক করে এক পা করে স্যারের কেবিনের দিকে বাড়াচ্ছি, কিন্তু পা যেন চলতেই চাইছে না। কি করব তাও বুঝতে পারছি না, মাথায় শুধু ঘুরতেছে, চাকরি গেলে এখন কি করে পরিবার চালাবো। অনাকাঙ্ক্ষিত ভাবে চাকরি যাওয়ার ব্যাপারটা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে, কারণ তাদের একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান। অনেক কষ্টে স্যারের কেবিনের সামনে এসে নক করে বললাম, স্যার আসবো? স্যার বললাম, আসো। তারপর মাথা নিচু করে স্যারের কেবিনে ঢুকে একপাশে দাঁড়িয়ে থাকলাম। হালকা চোখ তুলে দেখি স্যারের মেয়ে মানে নীলা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, তাই আমি আবার চোখ নামিয়ে ফেললাম। স্যার বলল, এই নাও রিফাত, তোমার এই মাসের বেতন। স্যারের কথা মতো হাত বাড়িয়ে বেতনটা নিলাম। অনেকটা খুশি লাগছে, তবে পরক্ষণই স্যারের বলা কথাটা শুনে আমার হাসি মুখটা বেজার হয়ে গেল। স্যার বলল, আর তোমাকে আর এই পোস্টে চাকরি করতে হবে না। স্যারের মুখে এমন কথা শুনে বুকের মাঝে এমন এক ব্যথা করলো যেন আমার বুকে কেউ 3-4 রাউন্ডের গুলি করে দিল। আমি অসহায় দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, স্যার এই কাজটা করবেন না, আপনি জানেন আমার পরিবার চালানোর মতো কেউ নেই, আমার উপর পুরো পরিবার নির্ভর করছে। যদি চাকরিটা চলে যায় তখন আমরা পথে বসবো, স্যার এমনটা করিয়েন না প্লিজ। স্যার বলল, আমার কিছু করার নাই, তুমি আর এই পোস্টে চাকরি করতে পারবে না। স্যারের কথা শুনে অনেক কষ্টে চোখের মাঝে কান্না আটকিয়ে চলে আসতে যাব, তখন স্যারের মেয়ে বলে উঠলো, ওই থাম, কোথায় যাচ্ছিস? তোকে আমি যেতে বলেছি? আমি বললাম, ম্যাম এখানে তো আর চাকরি নেই, তাই থেকে আর কি করব, কষ্টমাখা কণ্ঠে কথাটা বললাম। নীলা ম্যাম বলল, কে বললো তোর চাকরি নেই? তোকে তোর অযোগ্য পোস্ট থেকে সরিয়ে দিয়ে যোগ্য পোস্টে রাখা হয়েছে, আমার পিএ হিসাবে নিয়োগ করা হয়েছে। ম্যামের কথা শুনে আমার খুশি আর দেখে কে, কারণ চাকরি যাওয়ার কথা ছিল আর সেখানে ডাইরেক্ট পিএ। ম্যাম বলল, এত খুশি হতে হবে না, আমার পিএ হতে হলে আমার গাড়ি চালাতে হবে, আমি যেখানে যাব সেখানে যেতে হবে, যখন যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তে আমার সামনে আসতে হবে। মোট কথা আমার ব্যক্তিগত কাজের লোক হবি তুই।
এবং আমার সব কথা শুনতে হবে। আমি ম্যামের কথা শুনে বললাম, এটা কেমন কথা ম্যাম? ম্যাম বলল, আমি যেটা বলছি সেটাতে রাজি হলে হবি, তা না হলে তুই আসতে পারিস। আমি ভাবলাম চাকরি না থাকার চেয়ে এটা করা বেস্ট হবে, কারণ এই অবস্থায় আরেকটা চাকরি পাবো নাকি সন্দেহ। তার চেয়ে বরং হাজার কষ্ট হলেও এই চাকরিটা করি, ভিতরে ভিতরে না হয় আরেকটা খুঁজে নিব। আমি বললাম আমি রাজি। ম্যাম বলল, গুড, তাহলে এই পেপারে সাইন কর। আমি বললাম, এটা কিসের কাগজ ম্যাম? ম্যাম বলল, যেটা বলছিস সেটা কর, তা না হলে বুঝতে পারিস। ম্যামের এমন কথা শুনে আমি ভয়ে তাড়াতাড়ি করে সাইন করে দিলাম। ম্যাম বলল, যা, শেষবারের মতো এই অফিসে কাজ করে নে, কাল থেকে আমার প্রিয় হয়ে আমার সাথে থাকবি। তারপর আমি আর কোনো দিকে না তাকিয়ে সেইখান থেকে চলে আসলাম। এইদিকে, কিরে মা, তুই এমনটা কেন করলি? ছেলেটা অফিসে ভালোই তো কাজ করতো, পিয়ে লাগলে আমাকে বলতি। নীলা বলল, আরে বাবা, তোমাকে এত কিছু বুঝতে হবে না, আমি গেলাম, এই বলে চলে গেল। স্যার বলল, পাগল একটা, কি থেকে কি করে নিজেও জানে না। এইদিকে আমি কেবিনে বসে ভাবতে লাগলাম, সামান্য একটা ঘটনার জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতে পারলো। সেখানে তো আমার কোনো দোষ নেই, আমি জাস্ট ম্যামকে ভুল ধরিয়ে দিয়েছিলাম, তার জন্য এমন ভাবে আমাকে থাপ্পড় দিতে পারলো, আমার মা বাবাকে নিয়ে গালি দিতে পারলো। আচ্ছা, আপনারা কিছুই বুঝতে পারছেন না তো? আচ্ছা, তাহলে আমি বুঝিয়ে দিই। ফ্ল্যাশব্যাক। দিনটি ছিল শুক্রবার, অফিস ছুটি ছিল, এই তো 2 দিন আগের কথা আর কি। মন চাইছে একটু এলাকায় ঘুরে দেখি, যেই ভাবা সেই কাজ। সকালে নাস্তা করে আম্মু বলে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলাম। তখন চোখ গেল পার্কের গেটের সামনে একটা সুন্দরী মেয়ে আর একটা রিক্সা চালক কথা কাটাকাটি করছে। আমার একটা স্বভাব আছে যে কোনো কিছুতে নাক গলানো, এটাই হয়তো আমার সবচেয়ে বদ অভ্যাস। তাই আমি আর সেখানে না দাঁড়িয়ে তাদের সামনে গেলাম। আমি বললাম, কি হয়েছে চাচা? রিক্সা চালক বলল, দেখেন না মামা, এই মামুনিটা অমুক জায়গা থেকে এখান পর্যন্ত এসেছে, ভাড়া হচ্ছে 100 টাকা, কিন্তু এই মামুনিটা দিচ্ছে 50 টাকা। নীলা বলল, সামান্য একটা রিক্সা চালক হয়ে আমাকে মামুনি ডাকিস কোন অধিকারে? মেয়েটার কথা শুনে ইচ্ছা করছে কষে একটা থাপ্পড় দিতে। আমি বললাম, এই আপু, আপনি চাচার সাথে এইভাবে কথা বলছেন কেন? নীলা বলল, আইসি আর ফকিন্নির পোলা আমারে জ্ঞান দিতে, ভাড়া যেটা সেটা দিচ্ছি, নে বলছি। আমি বললাম, দেখেন, ভদ্রভাবে কথা বলেন, আপনার মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি একজন বাবার বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? নীলা বলল, ছোট লোক, তোর এত বড় সাহস আমার মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস? তুই জানিস আমি কে, আমার বাবাকে? আমি বললাম, সেটা আপনার ব্যবহারই বলে দিচ্ছে, আপনি একজন বড়লোক বাবার বিগড়ে যাওয়া অহংকারী মেয়ে। এখন বেশি পেঁচাল না করে চাচার পাওনা টাকাটা দিয়ে দিন। নীলা বলল, কি বললি ছোট লোক, আমি অহংকারী? এটা বলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিল মেয়েটা। মেয়েটার এমন কাজে আমার মাথা গরম হয়ে গেল, রাগে থাপ্পড় দিতে গিয়েও দিলাম না। আমি বললাম, এই হাতটা তুলছিলাম কেন জানিস? তোকে মারার জন্য, কিন্তু আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তোদের অনেক টাকা আছে, কিন্তু ভালো একটা মন নেই। তোরা যেখানে সেখানে হাজার হাজার টাকার খাবার অপচয় করছিস, কিন্তু একটা অসহায় মানুষ তোদের কাছে খাবার চাইতে বা সাহায্য চাইতে আসলে তোরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিস কেন? আচ্ছা, তোরা কি মনে করিস তোরা মানুষ আর আমরা গরিবেরা মানুষ না? এই চাচাটা কত কষ্ট করে রিক্সা চালিয়ে তার সংসার চালায়, আর তোর কাছে ন্যায্য ভাড়া চাইছে, তা তুই দিতে পারিস না কেন? একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ওয়েটারকে 200 টাকা টিপ হিসাবে দিস। আমি কিন্তু এটা দিতে মানা করছি না, তবে এই চাচার ভাড়াটুকু দিতে পারিস না কেন? শুধু কি পারিস বাবার টাকার গরম দেখাতে? তাছাড়া কি পারিস? তোদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। আমার এমন জোরে কথা বলা দেখে মেয়েটা ভয়ে আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন জমা হয়ে গেছে। আমি বললাম, এই ভাড়া দিবি নাকি এখানেই বেঁধে রাখবো? মেয়েটা আমার ধমক শুনে তাড়াতাড়ি টাকা বের করে দিল। দেখেন, আমি এইসব আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এইসব বলছি আপনাকে বোঝাতে যে আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য। কিন্তু মেয়েটা আমার কথা কানে না নিয়ে চলে যেতে লাগলো হনহন করে, আর যেতে যেতে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে সবার সামনে অপমান করলি তাই না? তোকে তো আমি পরে দেখে নিব। আমি বললাম, আরে যা যা, কি করবি দেখা যাবে। দেখছেন, এদের কখনো শিক্ষা হবে না। এত সুন্দর করে বোঝালাম, কিন্তু উল্টা বুঝে চলে গেল। এই ছিল আমার ভুল, যার কারণে আজ আমার চাকরি যেতে বেঁচে গেল। এখন আপনারাই বলেন, আমি কি কিছু ভুল করেছিলাম? যাই হোক, আপনাদের বলতে বলতে একটা ফাইল কমপ্লিট করলাম, তারপর স্যারের কাছে নিয়ে যেতে লাগলাম। আমি বললাম, স্যার আসবো? স্যার বলল, আরে রিফাত দে, আসো আর বসে পড়ো। তারপর আমি তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইবা, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।